আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি অবরাকাতু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজ আমি যে বিষয়টা সম্পর্কে বলবো সে বিষয়টা হচ্ছে আম, খুব লজ্জাজনক একটা কথা। আমাদের সাবেক নির্বাচন কমিশনার, তিনি 2008-এর যে নির্বাচনটা হলো ডিসেম্বর মাসে, সেই নির্বাচন কমিশনার ছিলেন এবং তিনি একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। অবশ্য তিনি উপদেষ্টা মণ্ডলীতে এখন বর্তমানে আছেন। এই কথাটা বলে তিনি যে কি করতে চাচ্ছেন, ওনার কোনো ব্যক্তিগত বিষয়টা হাসিল করতে যাচ্ছেন, না দেশে একটা গোলমাল সৃষ্টি করতে চাচ্ছেন, না সরকার আনলিমিটেডভাবে ক্ষমতায় থাকবে, সেই কথাটা উনি জনগণ এবং বিভিন্ন বাংলাদেশের যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করে সেই সব বুদ্ধিজীবীরা এবং বাংলাদেশের রাজনীতি যারা করে সেই রাজনীতিবিদদের তিনি কথাটা বুঝাইতে চাচ্ছেন যে বর্তমান সরকার আনলিমিটেডভাবে ক্ষমতায় থাকবেন। এর আগে বিষয়টা বলি যে উনি কি বলেছেন। উনি কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে বলেছেন যে আমরা যখন ক্ষমতা নিছি তখন নির্বাচনের কোনো শর্ত ছিল না, অর্থাৎ কত দিনের ভিতরে নির্বাচন দিতে হবে, কখন নির্বাচন দিতে হবে বা আদৌ নির্বাচন দিতে হবে কিনা। শুধু দর্শক, উনরা যদি আনলিমিটেডভাবে ক্ষমতায় থাকেন তাহলে হাসিনা আমাদের কি দোষ করেছিল? কারণ এখন অনেকেই বলে যে আগেই তো ভালো ছিলাম, এই কথাটা শুনতে হতো না। এত কষ্ট করে বাংলাদেশের তরুণ সমাজ এত কষ্ট করে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমেরিকার ডিপ স্টেটের সাহায্যে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন ডলার ব্যয় করে জ্বালাও পোড়াও, মব ভাঙচুর, আগুন, নারী নির্যাতন, চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া, এগুলোর মাধ্যমে এখন বর্তমান পর্যন্ত আসছে। এটাতে কোনো প্রয়োজন ছিল না। কত মানুষ যে পথে নামিয়েছে, কত ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ হয়ে গেছে, কত ব্যবসায়িকরা দেশ ছেড়ে পালাইছে, কত মানুষ যে বেকারত্বের কারণে অনেকে আত্মহত্যা করেছে, বেকারত্বের কারণে অনেকে নিরুদ্দেশ হয়েছে, এই বেকারত্বের কারণে অনেকে নিখোঁজ হয়ে গেছে, অনেকে মাটির নিচে চলে গেছে। যেমন কয়েকদিন আগে এক হাদিয়া পার্টি চট্টগ্রামের আমাদের উনি ভদ্রলোক বলেছিলেন যে আমার কথা মতন যারা না চলিছে তারা মাটির নিচে। বুঝলাম না, আপনারা বোঝেন। শুধু দর্শক, বাংলাদেশের একটা গোষ্ঠী আছে, তারা ইলেকশন চায় না। আনলিমিটেডভাবে বর্তমান সরকার ক্ষমতায় থাকুক আর তারা এই সরকারের ক্ষমতার স্বাদটা তারা গ্রহণ করুক, তারা এইটা চাচ্ছে। বর্তমান সরকার ক্ষমতায় আছে আর এক শ্রেণীর মানুষ চিন্তা করছে যে দেশ আমরাই চালাচ্ছি। আসলেও তো এত কিছু আছে। আমাদের যে খোকা বাবু, উনি তো কোনো কিছুই বোঝেন না, চুপচাপ করে থাকেন, সবসময় কিছু বললে মিসকি হাসেন এবং সব ক্ষেত্রে চুপচাপ করে থাকেন। সাংবাদিকরা যদি ওনাকে খুব চেপে ধরে তখন উনি বলেন আসলে বিষয়টা আমি ভালো বুঝি না, ভালো বুঝিনি, সরল সোজাভাবে বলেন। এটাও একটা ভালো লক্ষণ। বাংলাদেশের যে মৌলবাদী গোষ্ঠী, বাংলাদেশের জামাত ইসলামে, বাংলাদেশের এনসিপি এবং আরও কিছু সুবিধাবাদী লোক যারা ক্ষমতার স্বাদ গ্রহণ করেছেন বলে মনে করেন, এরা কখনো বাংলাদেশে ইলেকশন চায় না। বাংলাদেশে একটা ইলেকশন হোক। আর আমাদের বিদেশি যেসব বিনিয়োগকারীরা আছেন তারা হাত গুটায় বসে রয়েছেন। বাংলাদেশের অনেক বড় বড় ব্যবসায়িকরা আছেন, তারা হাত গুটায় বসে রয়েছেন, তারা এলসি খোলেন না, ব্যবসা করছেন না এবং মানুষ
বেকারত্বের অভিশাপে জর্জরিত হয়ে যাচ্ছে। মাস শেষ হলে বাড়ি ভাড়া দেওয়া লাগে। বাড়ি ভাড়ার থেকে সব থেকে বড় প্রশ্ন, পেট যদি গরম থাকে পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না। আজ এইসব অসহায় মানুষদের যে কী অবস্থা আল্লাহ জানে। সুধী দর্শক, আমাদের একটা কথা যে আমরা এই সাবেক যে নির্বাচন কমিশনার, উনি নিতান্তই একজন ভদ্রলোক, একজন সামরিক ব্যক্তিত্ব। উনার কাছ থেকে এই কথাটা শোনার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত ছিল না। উনি অপ্রস্তুতভাবে কথাটা বলেছেন, কারণ উনি বেফাস কথাবার্তা তেমন একটা বলেন, অল্প বলেন। যেমন উনি ক্ষমতা নেওয়ার পরে উনি বলেছিলেন একটা সত্য কথা, সেই সত্য কথাটা আমরা কেউ তখন শুনতে চাইনি। আমরা আগে আবেগে গা ভাসায় দিছি। যেমন এমন আবেগ, আমরা আবেগে কিন্তু মানুষ পিটাই মেরে ফেলাই। আগে ভাত খাওয়াই সুস্থ করে তারপরে পিটাই, অসুস্থভাবে নয়। যেমন কুরবানির গরু, কুরবানি দেওয়ার আগে তাকে ঠিক মতন খাওয়াই নাই। ঠিক ওই রকমের আমি বলতেছি, সুধী দর্শক, ঢাকা ইউনিভার্সিটির আরে সেই ভদ্রলোককে ভাত খাওয়াইয়ে সুস্থ করে তারপরে পিটাই মারলো। তাদের কিছু হয়নি, তারা জামিন নিয়ে বেড়ে গেছে। সুধী দর্শক, ওই কোর্টে উঠে একটা জবানবন্দি দিচ্ছে, আবেগে আমরা এই কাজটা করেছি, বুঝলেন। আগামীতে কোনো দিন আসতে পারে যে আবেগে মানুষ মারিছে। পথে ঘাটে যারে পাবে তারাই মারব। কারণ এই দেশে লীগ যে কি জিনিস, যারা লীগের পাল্লাই পড়েছে তারা জানে লীগ কাহাকে বলে। আমি বলছি অতদিন হয়তো নাও থাকতে পারি পৃথিবীতে, হয়তো আমি চলে যাব, আপনারা দেখবেন যারা কম বয়সী আছেন। কারণ আমার মনে হয় আওয়ামী লীগকে এত তাড়াতাড়ি, যেমন তারেক জিয়াকে আটকায় রাখতেছে এদেশে সেনাবাহিনী, আওয়ামী লীগকে যে এইভাবে আটকায় রাখবে না তার কোনো নাই। কারণ আমাদের পাকিস্তানের জেনারেলরা বাংলাদেশে ঢুকে গেছে, পাকিস্তানের 71-এর পরাজিত শক্তিরা বাংলাদেশে ঢুকে গেছে। পাকিস্তানের সেনাবাহিনী যেভাবে দেশটা চালাচ্ছে, আমাদের দেশে ঠিক একইভাবে আমাদের বাংলাদেশটা পরিচালিত হবে। পাকিস্তানের ইমরান খান কারাগারের অন্ধ লৌহ কপাটে সে ধুকে ধুকে মরতেছে। কয়েকদিন আগে তার মৃত্যুর সংবাদ আসছিল, আমিও ফেসবুকে পোস্ট দিছিলাম। কারণ তাদের বোনেদের স্টেটমেন্ট অনুযায়ী আগামীতে হয়তো এই ম্যাটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে আগামীতে আমাদের বড় বড় রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরকম ভিতরে থাকতে হতে পারে। কারণ দেশের এই বারবার যখনই দেশে অরাজকতা হয়েছে, যখনই দেশটা রসাতলে যাইতে গেছে, যখনই দেশে গোলমাল হয়েছে, তখনই দেশের সেনাবাহিনী বসে থাকেনি। তারা পদ্মার আড়াল থেকে কখনো কখনো কলকাঠি নাড়িছে, কখনো কখনো সরাসরি কলকাঠি নাড়িছে। আর 2024-এ কী ঘটনা হয়েছিল এটা সুন্দরভাবে এটা মীমাংসা করা যাইত, কেন হয়নি সেটাও জানি না। তবে 24-এ যে ম্যান্ডেট নিয়ে ছাত্ররা আন্দোলন করেছিল, সে ম্যান্ডেট অনুযায়ী এখন দেশ চলছে না, সেই ম্যান্ডেট অনুযায়ী কোনো কিছু হচ্ছে না। কারণ তাদের যে দাবি দেওয়া ছিল কোটা, সেই কোটা পদ্ধতি আবার চালু হয়েছে। সুধী দর্শক, আমি যেটা বলবো, বাংলাদেশের যে এই খেলোয়াড়রা এগুলো করছে এটা আমাদের জানা, কিন্তু আমাদের আরও জানতে হবে এই বাংলাদেশটা শুধু বাংলাদেশের এই খেলোয়াড়দের খেলায় চলে না। যখন মাঠে ফুটবল খেলতে নামে তখন প্রতিপক্ষ আর একটা গ্রুপ থাকে। আমাদের সেই আন্তর্জাতিক খেলোয়াড় যারা আছেন তার ভিতরে আছে ভারত আছে, আমেরিকা আছে, চীন আছে, ইউরোপ আছে। কারণ সকলের ব্যবসা এই বাংলাদেশে কিন্তু জড়িত আছে। শুধু ব্যবসা নাই, ভৌগোলিক অবস্থা, ভৌগোলিক অনেক বিষয় থাকে। সেই বিষয়গুলো তারা মীমাংসা করে, কারণ তারা এই বিশ্বটা চালায়। যে কয়টা শক্তির কথা বললাম, আমেরিকা, চায়না, ইউরোপ,
ভারত, রাশিয়া এরা। ইতিমধ্যে শোনা যাচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্ট পুতিনের সাথে সাক্ষাৎ করেছেন। আসলে বিষয়টা আমি এতটুকু শুনেছি এবং একটা বৈঠকের ছবিও দেখেছি, কিন্তু সেটা এআই দিয়ে তৈরি করে না কি করে জানি না। কারণ ওনারা দুইজন যখন মিটিং করেছেন তখন পাশে কিন্তু দুই দেশের পতাকা ছিল না। পতাকা না থাকাটা স্বাভাবিক, কারণ শুধু দর্শক এটা তো কোনো রাষ্ট্রীয় বৈঠক নয়। কারণ পুতিন রাষ্ট্রীয় একজন প্রধান এবং শেখ হাসিনা এখন রাষ্ট্রীয় বা সরকার প্রধান নাই, যার কারণে পতাকা না থাকাটাই স্বাভাবিক। এটা অনানুষ্ঠানিকভাবে বৈঠক হয়েছে, যার কারণে হয়তো নাও থাকতে পারে। এই সরকারি মেডিকুলাসলি ডিজাইনে যে সব বড় বড় নামকরা ব্যক্তিত্বরা আছেন তারা বলছেন এই সরকারের মূল এজেন্ডা জামাতকে ক্ষমতায় আনা, এনসিপিকে বিরোধী দলে পাঠানো। কারণ ইউনূস সরকার বিএনপিকে বিশ্বাস করতে পারছে না। প্রত্যেকেরই কিন্তু একটা এক্সিট প্ল্যান আছে। যারা ১/১১ ঘটাইছিল তারা কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে এক্সিট ঘটাইয়ে তারা দেশ থেকে চলে গেছে, আর আসে না, দেশ থেকে পালাইছে। ইউনূস সরকার এবং তার উপদেষ্টা মণ্ডলীও কেউ থাকবে না, তারা দেশ থেকে চলে যাবে। কিন্তু তারা এক্সিট নিয়ে যেতেছে, কারণ এই দেশে তাদের ব্যবসা আছে, এই দেশে তাদের ঘরবাড়ি আছে, এই দেশে তাদের আত্মীয় স্বজন আছে, যার কারণে। কিন্তু অবস্থার দৃষ্টি মনে হচ্ছে আগামীতে এগুলো কেউ মানবে না। এক্সিট নেওয়ার পরেও এদেশে মব, জ্বালা পোড়াও, জুতার মালা এগুলো কিন্তু আছে, কারণ এগুলো এখন কিন্তু নতুন করে এগুলো লাইমলাইটে আসছে এবং এগুলো বর্তমান সরকার এটা শিখাইছে। বাংলাদেশের এই ইঞ্জিনিয়ারিংটা চলছে জামাত ইসলামী এবং এনসিপিকে নিয়ে, কারণ তারা যেসবভাবে কথা বলছে যে তারা ক্ষমতায় এসে গেছে। ইতিমধ্যে জামাতের একজন প্রার্থী ঘোষণা করে তার নিজের এলাকায় তাকে নিজেকে এমপি হিসেবে ঘোষণা করেছে। বুঝলাম না যে এরা আসলে ক্ষমতা মনে হয় চলে গেছে এরকম। তারা জানে হয়তো হাইকমান্ড থেকে শুনিছে ক্ষমতা আমরাই আসছি, সব কিছু আমাদের মানে আমরা চালাবো। তারা প্রশাসন সব জায়গা দখল করে নিয়ে গেছে, বড় বড় জায়গা সব তারা দখল করে নিয়ে গেছে। আবার এইসব বড় বড় খেলোয়াড় যারা আছে দেশের বাইরে তারা দৌড়াদৌড়ি করতেছে। সেটাও অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে আগামী ইলেকশনটা আওয়ামী লীগের নিয়ে হলেও হতে পারে। আওয়ামী লীগের পদ্মার আড়ালে করা হয়েছিল, প্রস্তাব দেওয়া হয়েছিল একটা হাসিনাবিহীন একটা ইলেকশন হবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কিন্তু হাসিনা এটা রাজি হয়নি, কারণ শেখ পরিবারের কর্তৃত্ব ছাড়া আওয়ামী লীগ চলবে না, যেমন জিয়া পরিবারের কর্তৃত্ব ছাড়া বিএনপি চলবে না, এরকম। ওদিকে আমাদের ভারতের মোদি সাহেব বলেছেন যে শেখ হাসিনা যতদিন সম্ভব ততদিন ভারতে থাকবে। এর পিছনেও কিন্তু অনেক কথা আছে, ব্যাখ্যা করলে ভাব সম্প্রসারণের মতন করলে অনেক অর্থ হয়। যে যতদিন ইচ্ছা ততদিন শেখ হাসিনা যে ক্ষমতায় থাকবে, ঠিক এইভাবে বলেছেন যতদিন ইচ্ছা ততদিন শেখ হাসিনা যে ক্ষমতায় থাকবেন। উনি কোথায় যাবেন, কি করবেন, কোন দেশে যাবেন না দেশে যাবেন, সম্পূর্ণ ওনার উপর নির্ভর করে। তাহলে বোঝেন দর্শক, বাংলাদেশে শেখ হাসিনাও এখন অনেক কলকাঠি নাড়ছেন, চলাচল দেখে সেটাই মনে হচ্ছে। তবে সব কিছুর একটা সারমর্ম হচ্ছে বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দল যদি ঠিক না হয়, তারা যদি লাইমলাইটে না আসে, তারা যদি দৌড়ের ট্রাকে না ওঠে,
তাহলে বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে গেলে এই দুটো দলের অস্তিত্ব থাকবে না। কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আগামী 50 বছরেও এই দুটো দলকে দমানো সম্ভব না। সেরকম পরিস্থিতি এখনো আসেনি। যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্নে দেখছেন তাদের ভোট মাত্র 6 থেকে 10%, এর বেশি নয়। শুধু দর্শক, আমাকে এগিয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।